মোল্লাবাড়ির ছোট বউয়ের গলার চেন হারিয়ে গিয়েছে, তা নিয়ে সারা বাড়ির একরকম হৈরৈ অবস্থা। ছোট বউ সুবর্ণার আজ বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল। সেই সুবাদে বিকালে রেডি হয়ে আলমারি খুলে চেন বার করতে গিয়ে দেখলো বাক্সে চেন নেই। চেনের খালি বাক্সটা আলমারির ভিতরে পড়ে আছে শুধু। আলমারিতে রাখা বাক্সে চেন না পেয়ে সুবর্ণা চিল্লাচিল্লি করে একরকম সারা বাড়ি মাথায় তুলে ফেললো। তুলবেই নাই বা কেন? ওই লকেটওয়ালা চেনটা জন্য স্বামীর কাছে কম ঘ্যান ঘ্যান করতে হয়নি। কতবার বলার পর তবেই লকেটওয়ালা চেনটা সুবর্ণাকে এনে দিয়েছিল রশিদ। কিন্তু সেই স্বাদের চেনটা মাস না পেরোতে ঘরের আলমারি থেকে গায়েব, এ কি মানা যায়? সুবর্ণার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে গিয়ে চিৎকারের কারণ জানতে চাইলে সুবর্ণা জানালো তার পছন্দের চেনটা আর খুঁজে পাচ্ছে না। আলমারি থেকে চুরি হয়ে গেছে। একথা শুনে মোল্লাবাড়ি একরকম হুলস্থুল পড়ে গেল। সবার মুখে মুখে একটাই প্রশ্ন, আলমারি থেকে আবার চেন কে নিবে? বাড়ির বড় বউ সুফিয়া সুবর্ণার চেন হারানোর কথাটা শুনে গোটা আলমারি তন্ন তন্ন করে খুঁজে সবার সামনে, কিন্তু আলমারিতে কোথাও চেনটা পাওয়া গেল না। অবশেষে ঠিক করা হলো সবার ঘরে এক এক করে চিরুনি তল্লাশি করা হবে। প্রথমে সুবর্ণা নিজের ঘরে সব কিছু খোঁজা হলো। আলমারি, সুখের সোপার কোণা, এমনকি খাটের তোষক উল্টিয়ে পাল্টিয়ে খোঁজা হলো। যদিও মনের ভুলে কোথাও রেখে থাকে, কিন্তু পুরো ঘর ছানবিন করেও কোথাও চেন মিলল না। তারপর বড় বউ সুফিয়ার ঘর এবং সবার শেষে ননদ রেণুকা। আর রেণুকার ঘরে চেন খুঁজতে গিয়ে সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল। এতক্ষণ ধরে যে চেনটার জন্য পুরো বাড়ি জুড়ে হুলস্থুল কাণ্ড, সেই চেনটা রেণুকার বিছানার নিচে অযত্নে পড়ে আছে। সবার চক্ষু চড়কগা। শেষমেশ রেণুকা কিনা ছোট ভাইয়ের বউয়ের গলার চেন চুরি করলো! কি লজ্জা! একথা পাঁচকান হলে যে মোল্লাবাড়ির মান সম্মান নিয়ে টানাটানি লেগে যাবে। রেণুকার ঘরে চেন পাওয়ার পর সুবর্ণা তার শাশুড়িকে উপেক্ষা করে রেণুকার দিকে ক্ষিপ্ত হস্তে এগিয়ে গিয়ে চোখ পাকিয়ে বলল, তোমার মনে মনে এই ছিল? তোমার চেন লাগবে আমাকে বলতেই পারতে, তা না করে আলমারি থেকে চোরের মতো চুরি করার কি দরকার ছিল? আমার প্রথম থেকে সন্দেহ হয়েছিল। প্রথম যেদিন দীপুর বাবা চেনটা আমাকে এনে দিয়েছিল, সেদিন চেনটার দিকে তোমার লোলুপ দৃষ্টি দেখে বুঝে গিয়েছিলাম এই চেনটার প্রতি তোমার লোভ জন্মেছে। কিন্তু তাই বলে এভাবে, ছি, ভাবতেই অবাক লাগছে আমার। ছোট ভাবির মুখের কথাগুলো শুনে রেণুকা মুখে হাত দিয়ে হতবাকের দৃষ্টিতে প্রত্যুত্তর জানালো, ভাবি, কি বলো এসব তুমি? তোমার চেনের প্রতি আমার লোভ থাকবে যাবে কেন? আমি বিধবা মেয়ে, ওসব চেন দিয়ে কি করব আমি? যার আসল অলংকারটাই সারা জীবনের জন্য হারিয়ে গেছে, তার ওসব নকল অলংকার দিয়ে কি হবে ভাবি? আমার ওসবে কোনো লোভ নেই, আমি কোনো চেন চুরি করিনি। কিন্তু রেণুকার শুকনো আহাজারে সুবর্ণার মন গলল না। সবার সামনে রেণুকার বিছানার নিচ থেকে চেনটা উদ্ধার করা হয়েছে। চেনের তো আর পা নেই যে আপনা আপনি আলমারি থেকে বেরিয়ে রেণুকার বিছানার নিচে ঘাপটি দিয়ে বসে থাকবে। চেন খুঁজে পেয়ে তখনকার মতো ঝামেলা মিটে গেল। সুবর্ণা আর বাবার বাড়িতে গেল না। রশিদ বাড়ি ফেরার আগ পর্যন্ত পুরোটা সময় ঘরের কপাট লাগিয়ে চুপচাপ বসে রইল বিছানার উপর। হায়দার মোল্লার দুই ছেলে। বড় ছেলেটা বছর কয়েক আগে রোড দুর্ঘটনায় মারা যাওয়ার পর পুরো পরিবারটাই এখন ছোট ছেলে একা হাতে দেখাশোনা করে। রাতে দোকান বন্ধ করে রশিদ বাড়ি ফিরলে সুবর্ণা কাঁদো কাঁদো স্বরে বিকেলের ঘটনায় অদ্যপ্রান্ত পুরোটা খুলে বলল তার স্বামীকে। সবটা শুনে রশিদ তেলে বেগুনে জ্বলে উঠে ঘর থেকে বেরিয়ে রোয়াকে নেমে চেঁচিয়ে মা মা করে ডাক দিতে লাগলো। যে যার মতো ঘর থেকে ছেড়ে বেরিয়ে এলো আবার। রেণুকা আর সুফিয়া দুজনে রাতের খাবার প্রস্তুত করছিল রান্নাঘরে। রোয়াক থেকে ছোট ভাইয়ের হাঁক ডাক শুনে রেণুকা ছুটে গেল, তার পিছন পিছন সুফিয়া বের হয়ে গেল রান্নাঘর থেকে। তারপর আরও এক দফা চলল চেন চুরি নিয়ে। বউয়ের কথা শুনে নিজের বোনকে চেন চুরির অপরাধে হাতে মারল না ঠিকই, তবে কথার আঘাতে রেণুকার বুকের ভিতরটা ছিন্ন ভিন্ন করে দিল। পুরোটা বাড়ির সামনে নিজের মেয়েকে বারবার চোর অপদস্থ দেখে সর্বত্র জুলেখা বেগমের এবার নাকের পাটা রাগে ফুলে ফেঁপে উঠল। রশিদ নিজেও জানে না তার বোন কেমন, কিন্তু এখন সেসব কথা ধোপে টিকবে না। ছোট বউয়ের বরাবর একটু উগ্র স্বভাবের। রেণুকাকে দু চোখে দেখতে পারে না কখনো। তার উপর ছেলে সমেত এখানে এসে পড়ে থাকার বিষয়টা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন উঠছে যে নানান ইশারা ইঙ্গিতে। জুলেখা বেগম বিকালে সুবর্ণাকে কতবার করে বারণ করেছিল এসব কথা রশিদের কানে না তুলতে, কিন্তু ছোট বউ সেটাই করছে। এখন এই বাড়িতে যাই খাওয়া যাক, সব কিছুর দায় এসে পড়বে রেণুকার উপরে। চুরির দায় নিয়ে এ বাড়িতে থাকবে তার মেয়ে? সে বেঁচে থাকতে তা কখনো হতে দিবে না। ছেলের এমন একচোখা আচরণ আর বউয়ের উপর হওয়া রাগ সামলানো না পেরে এগিয়ে গিয়ে সপাটে রেণুকার গালে চড় মেরে বলল,
তুই মরিস না কেন মুখ পুরি? স্বামীটাকে খেয়েও পেট ভরেননি তোর? এখন এসেছিস বাবার বাড়ির সম্মান খেতে? বেরিয়ে যা এ বাড়ি থেকে। আকস্মিক রেণুকার গালে থাপ্পড় পড়ায় সবাই হতবিম্বল হয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে নিজ নিজ জায়গাতে মুখে হাত চেপে দাঁড়িয়ে রইল। সুবর্ণা নিজেও খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে শাশুড়ি এমন আচরণ দেখে তারপর নরম স্বরে শাশুড়িকে বলল, মা, ওকে আর কিছু বললেন না। আমার চেন তো আমি পেয়েই গেছি, আর এসব নিয়ে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। পাঁচকান হলে মোল্লাবাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে। কিন্তু জুলেখা বেগম তার ছেলের বউয়ের কথায় কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে রেণুকাকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, কেন করলি এমনটা? তোর চেন লাগতো আমাকে বলতিস, আমি কি মরে গিয়েছিলাম? এই বাড়ির মেয়ে হয়ে এমন গহিত কাজ করতে তোর হাতটা একটুও কাঁপলো না? রেণুকা কান্না জড়ানো কণ্ঠে তার 4 বছরের ছেলেকে কাছে টেনে নিয়ে মাথায় হাত রেখে বলল, মা, আমি আর কিভাবে বললে তোমরা বিশ্বাস করবে আমি ভাবির গলার চেন নেইনি? এই যে আমি তপুর মাথায় হাত রেখে বলছি। রেণুকা পুরো কথাটা শেষ করতে না দিয়ে তপুকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলো, খবরদার ওইটুকু বাচ্চা ছেলের মাথায় হাত রেখে কিছু বলবি না তুই। আর কত নিচে নামবে তুই? জামাই মরার পর শ্বশুরবাড়িতে তো কম ছোট করিস নেই আমাদেরকে, আবার এখানে এসে শুরু করছিস? তুই আজই এই বাড়ি ছেড়ে চলে যাবি। একটা ছেলেকে হারিয়ে যখন সহ্য করে নিতে পেরেছি, তখন আর একটা গেলে ঠিক সহ্য করে নিতে পারবো। তারপর এ বাড়িরে কোনো চোরের ঠাঁই নেই। বেরিয়ে যা এক্ষুনি এ বাড়ি থেকে। শাশুড়ির মুখের কথাগুলো শুনে সুবর্ণা মুখ ফিরিয়ে নিয়ে গোপনে মুখ টিপে হাসলো। তারপর ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, মা, এসব কি বলছো? ওইটুকু বাচ্চা ছেলেকে নিয়ে রেণুকা যাবে কোথায়? ওসব নিয়ে আমি কিছু মনে করিনি, আপনি ভুলে যান। কিন্তু জুলেখা বেগমে এক কথার মানুষ, তিনি তার সিদ্ধান্ত অটল। বয়স হলে কী হবে, জবানের ধার একটুকুও কমেনি। একবার যখন বলেছে তখন রেণুকা আর এ বাড়িতে কোনো স্থান নেই। সুফিয়া এগিয়ে গিয়ে শাশুড়ির হাত চেপে ধরে বলল, মা, এসব কি বলছেন আপনি? এই রাতের বেলা এই ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে রেণুকা? হতেও তো পারে দীপু বা তপু খেলার ছলে আলমারি থেকে চেনটা সরিয়ে রেণুকার বিছানার নিচে রেখেছিল। মা, আপনি শান্ত হন। জুলেখা বেগম রোয়াকের একপাশে থাকা চৌকিতে বসে চোখ মুখ শক্ত করে নিয়ে বললেন, না, ও না যাওয়া পর্যন্ত আমি এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করব না। এখন তোমরাই সিদ্ধান্ত নাও কী করবে। চেন চুরির দায়ে বিকালে ছোটোভাবে কত কথাই না শুনিয়েছে তাকে, কিন্তু তখনও এতটা খারাপ লাগেনি এখন যতটা লাগছে। বউয়ের কথা শুনে নিজের আপন ভাই যা ইচ্ছা তাই বলল। এর চাইতে কয়েকটা চড় মারত সেও ঢের ভালো ছিল। কথার বীজ যে বড় বিষ, অন্তর পর্যন্ত বিষিয়ে তুলে একবারও ভাইয়ের কথা কি আর বলবে। নিজের গর্ভধারিণী মা, সেও কিনা একটু পরপর তাকে চোর বলে সম্বোধন করছে। এর চাইতে গলায় বিষ দিয়ে মেরে ফেলতো, সেটা অধিকতর সুখের ছিল। এত কিছুর পর আর কোনোভাবে এই বাড়িতে থাকা চলে না। সবার কাছে অপদস্থ হওয়ার পর আর ঘরে ফেরার শান্তিটুকু হলো না তার। জুলেখা বেগমের পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকা তপুটার হাত ধরে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তুমি ঠিকই বলছো মা। এমন অলক্ষী মেয়ে বেঁচে থাকবার চাইতে মরে যাওয়া ঢের ভালো। তবে মরতে যে আমার ভীষণ ভয় করে, তাই তো সবার এত জ্বালা যন্ত্রণা সহ্য করে পড়েছিলাম। তবে আমার জন্য আর তোমাকে পানি স্পর্শ না করে থাকতে হবে না। আমাদের মা ছেলে দুবেলা পেটের ভাত ঠিক জোগাড় করে নিতে পারবো আমি। তবে একটা কথা, সবাই চোর বলে অপদস্থ করলে অতটা কষ্ট লাগেনি আমার। তবে তুমি শেষমেশ আমাকে চোর বললে মা? তুমি তো চিনতে তোমার মেয়েকে। এক নাগাড়ে কথাগুলো বলার পর প্রতি উত্তরে আশা না করে নানির পাশে দাঁড়িয়ে থাকা তপুকে নিয়ে বেরিয়ে যাওয়া ধরল সুফিয়া। রেণুকাকে অনেক অনুনয় করলো, মায়ের ভুলের জন্য অনেকবার ক্ষমা চাইল, কিন্তু রেণুকার শরীরে জুলেখা বেগমের রক্ত বইছে। বড় ভাবির হাজারো অনুরোধ উপেক্ষা করে এক কাপড়ে তপুকে নিয়ে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। কার আশায় এ বাড়িতে থাকবে সে? নিজের ভাই, রক্তের ভাইও, সেও মুখ ফিরিয়ে নিয়েছে বউদের কথায়। মোল্লাবাড়ির চৌহদ্দির পা রাখতেই রেণুকার শরীরটা কেমন অসাড় হয়ে গেল। স্বামী হারানোর পর এই বাড়িটাকে শেষ সম্বল হিসাবে আঁকড়ে ধরেছিল, বেঁচে থাকার অবলম্বন মনে করেছিল। কিন্তু আজ মিথ্যে অপবাদ মাথায় নিয়ে সেই সম্বলটাও আজীবনের জন্য হারিয়ে ফেলতে চলছে সে। কথাগুলো ভাবতে গিয়ে দু চোখ ভারী হয়ে এলো রেণুকার। পেছন থেকে সুফিয়া অনবরত তাকে ডেকে চলছে। এ বাড়িতে রেণুকাকে বোঝবার মতো একমাত্র সুফিয়া ছিল, কিন্তু সেও অপারগ। যার নিজের পায়ে ভিটেটাই নড়ে পড়ে, সে অন্যকে কিভাবে ধরে রাখার মতো সাহস দেখাবে?
তারপরেও শেষ চেষ্টা করতে একবার রশিদের কাছে তো একবার সুবর্ণার কাছে গিয়ে রেণুকাকে আটকানোর জন্য অনুরোধ করতে লাগলো সুফিয়া। বড় বউয়ের কথা শুনে সুবর্ণা খানিকটা হেলদোল দেখালো। রশিদ আর জুলেখা পাথরের মতো মূর্তির মতো নিশ্চল হয়ে রইল। রেণুকা শেষবারের মতো একবার চিরচেনা মোল্লা বাড়িটার দিকে তাকালো। তার চোখ জোড়া ছলছল করছে। রেণুকাকে আটকানোর শেষ চেষ্টা করতে সুফিয়া ছুটে এসে পিছন থেকে রেণুকার হাতটা খপ করে ধরল। যাস নে বোন আমার, তুই চলে গেলে যে আমি বড্ড একা হয়ে যাব। মার কথাগুলো মন থেকে বলেনি তোকে। তুই চলে গেলে মা তোকে হারানোর শোকে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবে। যাস না বোন। বড় ভাবের কথাগুলো উপেক্ষা করে রেণুকা ঝড়ের বেগে বেরিয়ে গেল তপুকে নিয়ে। আর যেতে যেতে ফেলে গেল শৈশবে হাজারো স্মৃতি জোড়ানো মোল্লা বাড়িটাকে। শুক্লপক্ষের আজ শেষ দিন। অন্ধকারচ্ছন্ন আকাশের বুকে পূর্ণিমার গোল থালার মতো উজ্জ্বল ছটাবিশিষ্ট চারটা সগৌরবে তার পুরোটা আলো ঢেলে দিচ্ছে ধরনের বুকে। সনসন করে হাওয়া বইছে চারিপাশে। দুধারে ফাঁসে ফাঁসে সারি সারি বেঁধে থাকা দেবদারু গাছের পাতাগুলো ছন্দে ছন্দে দুলছে। সরু রাস্তার ওপাশে থাকা ঝোড়ঝাপ থেকে ক্রমাগত ঝিঝি পোকার ঝাপটানো আওয়াজ রাতের অন্ধকার আরও আচ্ছন্ন আর রহস্যময় হয়ে উঠছে। মোল্লাবাড়ির সরু মেঠোপথ ধরে রেণুকা হেঁটে চলছে হনহনিয়ে। তার কোলে ছোট্ট 4 বছরের তপু। তপু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রেণুকা জোর কদমে হেঁটে মোল্লাবাড়িতে রাস্তা অতিক্রম করে ইটের রাস্তায় ধরল। একদিকে দু একটা ল্যাম্পপোস্ট বসানো আছে। ল্যাম্পপোস্টের হলদে আলোয় জ্যোৎস্না তার খানিকটা সত্তা হারালো। অদূরে সবকিছুই দিনের আলোর মতো দৃশ্যমান। আর কিছুটা পথ এগিয়ে গেল ভৈরব নদী। নদীর ওপারে রেণুকার শ্বশুরবাড়ি। নদীতে বর্ষার সময় এক মানুষ পানি জমলো, এখন মৃতপ্রায় শুষ্ক অবস্থা। মৌসুমি নদীর ভরা যৌবনের সময় যখন নদীর পানি পরিপূর্ণ থাকে তখন দু একটা নৌকা চলাচল করলো। এখন হাঁটুর সমান পানি থাকায় নদী পারাপারের জন্য বাঁশের সাঁকোর ব্যবস্থা করা হয়েছে। নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো রেণুকা। তারপর জ্যোৎস্নার হালতে একবার নিজের কাঁধে দিকে তাকালো। ছোট্ট তবু কাঁদতে কাঁদতে মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে। হাঁটু সমান পানি জমে থাকা নদীটাকে এখন বেশ শান্ত দেখাচ্ছে। চারটা যেন নিঃশব্দে নেমে নীরবে সাঁতার কাটছে নদীর জলে। অথচ বর্ষার সময় এই নদী তার পূর্ণ জৌলুসে ফিরে পেয়ে কানায় কানায় যখন পানি ভরে ওঠে তখন শান্ত নদীটায় মাধুর্যতায় পাশাপাশি কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। এই তো গত বছরের কথা। সাত্তার জেলে একমাত্র ছেলে ডিঙ্গি নিয়ে নদীর মাছ ধরতে নামার পর নদীর ঢেউ লেগে ডিঙ্গি উল্টে পানিতে ডুবে গিয়ে কোথায় যে হারিয়ে গেছিল। পরে 3 দিনের মাথায় পাশের গ্রামে ভেসে উঠছিল। সে কি বিচ্ছিরি কাণ্ড! অথচ এখন সেই নদীটায় কত শান্ত। মানুষও একটা সময় নদীর মতো সময় বুঝে তাদের হিংসাত্মক চেহারাটা দেখিয়ে দেয়। চাঁদের আলোয় নদীর চারপাশটা একবার যতদূর দেখা যায় দেখে নিল রেণুকা। নদীর ওপাশে বিশাল দানবের মতো বাঁশগুলো একত্রে সাপের ফনার মতো তোলার মতো হাওয়ার তালে দুলে চলছে। নদীর এপাশ ওপাশ চোখ ফিরিয়ে একবার পিছন ঘুরে তাকালো। রেণুকা যত দূর চোখ যায় কোনো জনমানবের চিহ্ন নেই। অদূরে একটা কুকুর ভাগার থেকে খাবার খোঁজার চেষ্টায় মত্ত হয়ে ছু ছু শব্দ করে এদিক ওদিক করে বেড়াচ্ছে। রেণুকা ভেবেছিল হয়তো বাড়িতে আর কেউ না আসলো একমাত্র ভাইটা রক্তের টানে হয়তো তাকে ফিরিয়ে নিতে তার পিছু পিছু আসবে, এসে হাত ধরে বলবে যা হওয়ার হয়েছে, এখন বাড়ি চলো। কিন্তু কোথায় তার ভাই? গুলশান রাস্তায় একমাত্র চাঁদের আলোয় তার নিজের পদচিহ্নগুলো, অদৃশ্য ছাপগুলো অন্তরে দাগ কেটে চলছে প্রতিনিয়ত। মোবারক মারা যাওয়ার পর সেই যে এসেছিল, তারপর আর কখনো নদীর ওপারে যাওয়া হয়নি রেণুকার। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতে সবাই রেণুকাকে রাখতে চাইলেও রেণুকার 2 ভাই আর মা তাকে ওখানে রাখতে দেয়নি। মোবারক মারা যাওয়ার সপ্তাহখানেক বাদে একরকম ঝগড়া করে রেণুকাকে নিয়ে চলে এসেছিল মোল্লাবাড়িতে। তারপর থেকে দুবারই ভিতর তেমন খুব একটা যোগাযোগ হয়নি আর। কিন্তু আজ ভাগ্য তাকে আবার তাদের কাছে নিয়ে যাচ্ছে। এতদিন পর শ্বশুরবাড়ির লোকজন কি রেণুকাকে দেখে খুশি হবে, নাকি পুরনো আক্রোশ চেপে ধরে তারাও রেণুকাকে দূর দূর করে খেদিয়ে দিবে? ভাগ্যটা বড্ড বেখেয়ালি। কখন যে কোন খেলায় মেতে ওঠে মাঝে মাঝে হয়তো সে নিজেও বুঝে না। রেণুকা মুখ থেকে ফোঁস করে একটা ভারী দীর্ঘশ্বাস বেরিয়ে এসে নদীর তীরে অবলীল আবার মিলিয়ে গেল। শেষবারের মতো আরও একবার শিকড়ের টান আর মাতৃস্নেহের সকল মায়া ভুলে যাওয়া মিথ্যা সান্ত্বনা দিয়ে ফেলে আসা ইটের রাস্তাটাকে দেখল একবার। তারপর তপুর ঘুমন্ত শরীরটাকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে ধীর পায়ে নেমে গেল নদীর পাড় ঘেঁষে। চাঁদের আলোয় সাবধানে পা টিপে টিপে সাঁকো পার হয়ে নদীর ওপারে গিয়ে পৌঁছালো রেণুকা। নদীর এপারটা একেবারে শুনশান।
বাঁশগাছ থেকে শনশন করে হাওয়া দিচ্ছে। রেণুকা কেমন ভয় ভয় করতে লাগলো। এই রাতের আধারে না জানি কোন অলক্ষণে দৃশ্য সম্মুখীন হতে হয় কে জানে। রেণুকা বুকে সাহস, মনে আশা নিয়ে রওনা দিল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। খানিকটা পথ এগিয়ে যাওয়ার পর রেণুকার চোখে টর্চের আলো পড়তে থমকে দাঁড়ালো সে। হঠাৎ করে চোখের আলো পড়ে রেণুকার চোখ দৃষ্টি ঝাপসা হয়ে চোখ জ্বালাপোড়া করতে লাগলো। চোখের উপর হাত রেখে টর্চের আলো থেকে চোখ দুটো আড়াল করে সেদিকে তাকালো রেণুকা। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখের দৃষ্টি সরিয়ে এলো এবার তার থেকে। হাত বিশেক দূরে একটা ছায়ামূর্তি টর্চ হাতে এগিয়ে আসছে তার দিকে। অজানা বিপদের আশঙ্কায় রেণুকার বুকটা কাঁপতে লাগলো এবার। তপুকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে রেণুকা। টর্চের আলোটা ধীরে ধীরে আরও কাছে এগিয়ে আসছে তার। একটা সময় একেবারে কাছে চলে আসতে রাতের নিস্তব্ধ নীরবতা ভেঙে বজ্রকণ্ঠের মতো একটা পুরুষালী স্বর রেণুকার কানে এগিয়ে বিদ্ধ হলো। রেণুকা, তুমি এতদিন পর এদিকে, তাও আবার এত রাতে? কোনো বিপদ টিপদ হয়নি তো কারো? পুরুষালী কণ্ঠস্বরটা রেণুকার চেনা। তার স্বামী বেঁচে থাকতে বহুবার এই কণ্ঠস্বরটা শুনেছে সে। টর্চের আলো ততক্ষণে রেণুকার চোখ থেকে সরিয়ে গেছে। এবার মুখ তুলে সামনে দণ্ডায়মান মূর্তির দিকে তাকাতে রেণুকার শুষ্ক কলিজায় প্রাণ ফিরে এলো। লোকটার নাম মিরাজ। তার স্বামীর ঘনিষ্ঠ বন্ধু ছিল। মোবারক বেঁচে থাকতে প্রায় প্রতিদিন আসতো। রেণুকা তাকে মিরাজ ভাই বলে সম্বোধন করতেন। নিজেকে খানিকটা প্রকৃতিস্থ করে নিয়ে তারপর মিরাজকে সবটা খুলে বলল রেণুকা। সবটা বলতে গিয়ে রেণুকার গলাটা ধরে এলো কান্নায়। মিরাজ রেণুকাকে সান্ত্বনা দিয়ে বলল, উপরওয়ালা যা করেন ভালোর জন্য করেন। তোমার তো ছেলে আছে, তুমি কেন মিছিমিছি ও বাড়িতে পড়ে থাকবে? মোবারক সব কিছু তো হিসাব মতোই তপুই পাবে। তুমি কোনো চিন্তা করো না, আমার সাথে চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। মুন্সি চাচা নিশ্চয়ই এতদিন পর তাদের নাতিকে দেখে আর মুখ ফিরিয়ে নেবেন না। রাতের অন্ধকারে মিরাজকে পেয়ে মিরাজের আশ্বাস শুনে রেণুকা খানিকটা মনোবল বাড়ল। রেণুকা মিরাজের সাথে মুন্সিবাড়ির উদ্দেশ্যে রওনা দিল আবার। মিনিট 15 হাঁটার পর দুজনে পৌঁছালো মুন্সিবাড়ির সামনে। সাদা চুনকাম করা সেকেলের ধাঁচের বড়সড় বাড়িটা জ্যোৎস্নার আলোতে সগৌরবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। মুন্সিবাড়ির সব আলো নিভে গিয়ে তখন বিশালাকার বাড়িটা গভীর ঘুমে অতলে আচ্ছন্ন। শুধুমাত্র বাড়ির রোয়াকে একটা বাল্ব জ্বলে দীপ দীপ করে আলো ছড়াচ্ছে অতন্দ্র প্রহরী হয়ে। মিরাজ রেণুকাকে নিয়ে গিয়ে জালাল মুন্সি তথা রেণুকার শ্বশুরের নাম ধরে কয়েকবার ডাক দিল। মুন্সি দরজা খুলে ঘুম ঘুম চোখে বেরিয়ে এলো। কিন্তু এত রাতে দোরগোড়ায় রেণুকাকে দেখে মুহূর্তে তার ঘুম ঘুম ভাবটা কেটে গিয়ে চোখগুলো শাব্দের মতো জলজল করে উঠল। মিরাজকে উদ্দেশ্য করে বলল, মিরাজ, এত রাতে তুমি কি মনে করে? আর ওদের কোথায় পেলে তুমি? মিরাজ জোর করে হাসার চেষ্টা করে বলল, চাচা, আমি একটু ঘাটের ধারে গিয়েছিলাম, তো সেখান থেকে ফিরে আসার সময় দেখি রেণুকা তার বাচ্চা কোলে করে এদিকটায় আসছে, তাই সাথে করে নিয়ে আসলাম। মিরাজ আর মুন্সি সাহেবের কথা শুনে ঘরের ভিতর থেকে মুন্সির বাড়ির গিন্নি জামেলা বিবি সহ আরও 2 ছেলে বউরা বেরিয়ে এলো ঘর ছেয়ে। তারপর এত রাতে বাড়ি এতদিন পর রেণুকাকে মুন্সি বাড়িতে দেখে সবাই খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে তাকিয়ে রইল চুপচাপ। মুন্সি সাহেব মিরাজে পাশ কাটিয়ে এবার রেণুকার সামনে গিয়ে দাঁড়ালেন। তারপর ঠান্ডা অথচ কঠিন গলায় বললেন, ও বাড়ি থেকে যে চুরির দায়ে তোমাকে বের করে দেওয়া হয়েছে সে খবর আমার কানে এসেছে, তো এত রাতে এখানে কি মনে করে? রেণুকা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দেখে মিরাজ পাশ থেকে বলে উঠল, চাচা, পুরনো কথা ভুলে যান না। রেণুকা তো এই বাড়ির বউ, দেখুন না মোবারকের ছেলেটা কেমন ফুটফুটে চাঁদের মতো, একদম মোবারকের মতো হয়েছে দেখতে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলো, আগের কথা ভুলে গিয়ে ওনাদেরকে বুকে টেনে নিন চাচা, আপনার ছাড়া ওদের আছেই বা কে? মুন্সি সাহেব মিরাজকে ধমক দিয়ে বলেন, চুপ থাকো তুমি। পারিবারিক ব্যাপারে বাইরের কারো কথা আমি মোটেও পছন্দ করি না। কি ভুলে যাব? নিজের ছেলেটাকে মরার সপ্তাহখানেক না পেরোতে হাজারটা কথা শুনিয়ে যে মেয়েকে নিয়ে চলে গেল, তাকে কয়েক বছরও রাখতে পারলো না, চোর সাব্যস্ত করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, আর এখন কোনো উপায়ন্ত না পেয়ে আবার সেই আপদ আমার কাঁধে ঝোলাবে, তাই তো? যে মেয়েকে নিজের বাবা মা ভাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেই মেয়েকে আমার বাড়িতে রাখবো, একথা ভাবলে কি করে তুমি? আমার ছেলেটা মারা যাওয়ার পর তো তোমার ভাই খুব বলেছিল এ বাড়ির চৌহাদ্দি তাদের বোনের ছায়াটুকু পড়বে না। ভুলে গেছো সে কথা? তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি। আমি কঠিন হওয়ার আগে যে পায়ে এসেছিলে সেই পায়ে আবার ফিরে যাও। রেণুকা চুপচাপ মাথা নিচু করে শ্বশুরের তিক্ত কথাগুলো শুনে গেল শুধু। মুন্সি সাহেব উচ্চস্বরের কথা শুনে তপুর ঘুম ভেঙে গিয়েছিল ততক্ষণ। ছেলেটা এতক্ষণ কি হচ্ছে কোনো কিছু ঠাউর উঠতে পারেনি, কান্না শুরু করে দিয়েছে। চাচা, আরেকবার ভেবে দেখলে হতো না? এতটুকু বাচ্চা ছেলেকে নিয়ে রেণুকা কোথায় যাবে সে আমি কিভাবে বলবো? তবে এ বাড়ির কোনো চোরের ঠাঁই নেই। কথাগুলো বলে মুন্সি সাহেব
বাড়ির সবার দিকে একবার তাকিয়ে গটগট করে ঘরের ভিতরে চলে গেল। সবাই ফ্যালফ্যাল করে তাকিয়েছে রেণুকার দিকে। রেণুকার কোলে থাকা ছোট্ট তপুর নিষ্পাপ মায়াখানা মুখখানা দেখে রেণুকার শাশুড়ি মাতৃস্নেহে উগলে উঠল। একবার ছুটে গিয়ে স্বামীর কাঁধে নতজানু হয়ে রেণুকাকে ঘরে তুলে নেওয়ার জন্য জানালে মুন্সি সাহেব হুঙ্কার দিয়ে বললেন, যে বেশি উকলাতি করতে আসবে তাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বার করে দেব। এই কথার পর আর কারো সাহস হলো না রেণুকার হয়ে কথা বলার। তবে জামেলা বিবি ছুটে এসে বাইরে দাঁড়িয়ে থাকা রেণুকার কোলে তপুকে কোলে নিয়ে গালে মুখে চুমু খেয়ে রেণুকার কান্না জড়ানো কণ্ঠে বলে, মারে, রাতটুকু কোনোভাবে ব্যবস্থা করে নে। কাল সকালে তোর শ্বশুরের রাগ করলে আমি যেভাবে হোক বুঝিয়ে শুষিয়ে তোদের আনার ব্যবস্থা করব। মিরাজ বাবা আমার, তুমি আজকের রাতটা কোনো মতে রেণুকার একটা থাকার ব্যবস্থা করে দাও। আমি আগামীকাল সকালে তোমার চাচাকে বুঝিয়ে আবার আমার ঘরের ধন ঘরে ফিরিয়ে আনবো। ভিতর থেকে মুন্সি সাহেব হুঙ্কার ভেসে এলো আবার, এখানে ওখানে দাঁড়িয়ে কি দেখছো সবাই, নিজ নিজ ঘরে যাও এক্ষুনি। হুঙ্কার শুনে বেরিয়ে আসা সবাই যেন যেভাবে চুপচাপ এসেছিল ঠিক সেভাবে আবার নির্বিকারে নিজেদের ঘরে চলে গেল। জামেলা বিবি যেতে যেতে আবারও কয়েকবার তপুর গালে মুখে চুমু দিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে ধরে ধরা পায়ে ভিতরে চলে গেল। মিরাজ ঘাড় ঘুরিয়ে রেণুকার দিকে তাকাতে রেণুকার মনটা খারাপ হয়ে গেল। এত রাতে এই অসহায় নারী আর ছোট্ট বাচ্চা নিয়ে সে কোথায় যাবে? নিজের বাড়িতে গিয়ে যে রাখবে সে উপায় নেই। বউ দেখলে তখন হাজারটা প্রশ্ন তুলবে। এছাড়া সমাজের মানুষ তো আছে, তিলকে তাল বানিয়ে মিথ্যে কুশ্রীর রটনাতে বেশ দক্ষ তারা। শেষমেশ কোনো উপায়ন্ত না পারে রেণুকাকে সঙ্গে নিয়ে মিরাজ পাশের পাড়ায় তার বিধবা ফুপুর বাড়িতে গিয়ে উঠলেন। বৃদ্ধার কোনো ছেলেপুলে নেই। নদীর ওপারে খানিকটা উঁচু জায়গায় চাটাই বাঁধানো টিনের চালের এক রুমের ঘরে থাকে সে। মিরাজ নিজেই ফুপুর দেখাশোনা করে। বৃদ্ধকে সবটা খুললে বললে সে মিরাজের আজ্ঞা অবজ্ঞা করতে পারবে না। এক রাত তার কুঁড়ে ঘরে মেঝেতে খেজুর পাতার পটি বিছিয়ে তার উপর একটা কাঁথা ছড়িয়ে বিছানা বানিয়ে রেণুকা তার ছেলের থাকার ব্যবস্থা করে দিল। মিরাজ রেণুকাকে ফুপুর বাড়িতে রেখে পরদিন সকালে আসার কথা বলে তাদের থেকে বিদায় নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে গেল। সে রাতে রেণুকা মিরাজের ফুপুর বাড়িতে রাত্রি যাপন করল। খেজুর পাতার উপর কাঁথা বিছানো বিছানাতে শুয়ে নানান কথা ভাবতে লাগলো। মোল্লা বাড়ির সবার কথা, শ্বশুর বাড়ির কথা, মায়ের কথা এক এক করে মনে পড়ল তার। ছোট্ট তপু তার মাকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। তপু জানে পৃথিবীর সকল বাধা বিপত্তি হাজারো চড়া উতরাও সহ্য করে হলো মা তাকে এইখান থেকে কখনো সরিয়ে দিবে না। শুধু তপু কেন, পৃথিবীর সব সন্তানরাই হয়তো এটাই ভাবে, মায়ের কোলেই মতো নিরাপদ আশ্রয় আর দ্বিতীয় কোনো নেই। এতদিন ধরে তো রেণুকা সেটাই ভেবে এসেছিল, কিন্তু মাও শেষমেশ সবার মতো তাকে চোর বলে সম্বোধন করে সেই নিরাপদ আশ্রয় থেকে ছুঁড়ে ফেলে দিল। কেউ না বুঝলেও মা তো জানতো তার মেয়ে কেমন। মুরব্বীরা ঠিকই বলে, মেয়েদের স্বামীহীন জীবন অনেকটা শুকিয়ে যাওয়া নদীর মতো, অস্তিত্ব থাকলেও মূল্য বা সৌন্দর্য কোনোটাই থাকে না। এসব ভাবতে ভাবতে রেণুকার অজান্তে চোখ থেকে দুফোঁটা নোনা জল নিঃশব্দে নেমে গেল গাল বেয়ে। শক্ত পাটিতে শুয়ে রেণুকার পিঠ ব্যথা করছে। একটু পর পর বিছানার এপাশ ওপাশ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু মনের মাঝে বয়ে চলা হাজারটা প্রশ্ন আর আশঙ্কা তাকে ঘুমাতে দিচ্ছে না। পাশের চৌকিতে বৃদ্ধা ঘুমাচ্ছে, নিচে থেকেও তার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রেণুকা চোখ মেলে তাকালো। পায়ের দিকটায় ঘরের বাতায় ঝুলন্ত হ্যারিকেনটা দোদুল্যমান অবস্থায় নিষ্প্রিয় হয়ে ক্ষীণ আলো ছড়াচ্ছে। সেই আলোতে ঘরের কোনো কিছুই দৃষ্টিগোচর হওয়ার নেই। হ্যারিকেনের দিক থেকে চোখ ফিরিয়ে এবার বাইরের দিকে তাকালো রেণুকা। চাটাইয়ের ফাঁক দিয়ে ফিকে আসা শ্বেত চাঁদের আলোয় ছোট্ট কুঁড়েঘরটা যেন অপার্থিব এক সজ্জায় সেজে উঠছে। খানিকটা আলো রেণুকার মুখে আলতো করে স্পর্শ করে দিচ্ছে। শরীরের ওপরে সনসন করে বেপরোয়াভাবে বাতাস বইছে। রেণুকা এখনও একটু একটু করে শীত করছে। তপু ঘুমের ঘোরে রেণুকার কাছ থেকে খানিকটা সরে গিয়েছে। রেণুকা আলতো করে তপুকে তার কাছে টেনে হাতের উপর শুইয়ে দিল আবার। তারপর মাথায় চুলে মোলায়েম হাতে বিলি কেটে দিতে দিতে শ্বশুরির কথাগুলো এক মনে ভাবতে লাগলো। শাশুড়িমাকে কি এক রাতের ভিতর বাবার হৃদয়ে জমে থাকা পাহাড় সমান অভিমানটা ভেঙে দিতে পারবে? সেদিন মায়ের কথা শুনে শ্বশুরবাড়ি থেকে চলে গিয়ে বড্ড ভুল করে ফেলেছে রেণুকা। তার শাশুড়ি তো তাকে কম স্নেহ করতো না, মায়ের থেকে কোনো অংশে কম ছিল না। তারপর কেন সেদিন ছোট ভাই আর মায়ের কথা শ্বশুরবাড়ির বারণ উপেক্ষা করে তাদের সাথে বেরিয়ে গেছিল? না গেলেই বোধহয় ভালো হতো। অন্তত স্বামীর বাড়ির মৃত স্বামীর সম্মান নিয়ে মাথা উঁচু করে থাকতে পারত। যে মা তো ছোট ভাইয়ের আশায় শ্বশুরবাড়ির সবাইকে উপেক্ষা করে বেরিয়ে গেছিল, সেই তারাই আজকে তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন যদি শ্বশুরবাড়িতে তাকে ঠাঁই না দেয়, তাহলে এত বড় দুনিয়ায় তার বেড়ে ওঠার পরিসরটা খুব সীমিত। বিয়ের আগে বাবার বাড়ি, তারপর শ্বশুরবাড়ি, জন্মের পর থেকে
থেকে এই দুটো বাড়ি ছাড়া অন্য কোথাও যাওয়া হয়নি তার। আগামীকাল যদি শ্বশুরবাড়ি থেকে না নিতে আসে তাহলে তো গলায় কলসি বেঁধে মাছ নদীতে ঝাঁপ দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আর। শাশুড়িমা কি শ্বশুর কি ছোট ভাই আর মায়ের সেদিনের ব্যবহার ভুলে গিয়ে আগামীকাল সত্যি আসবে তাদেরকে নিতে? আর যদি না আসে? কথাটা মাথায় আসতে রেণুকার বুকে অদৃশ্য ব্যথাটা আবার চাড়া দিয়ে উঠল। আগামীকাল সকালে কি নতুন সূর্যের মতো দীপ্তমান হবে, নাকি শুরু হবে অমাবস্যার নতুন কালো অধ্যায়? এসব ভাবতে ভাবতে শেষ রাতের দিকে রেণুকার চোখে তন্দ্রা নেমে এলো। পরদিন সকালে বৃদ্ধার ডাকে রেণুকার ঘুম ভাঙল। চোখ মেলে একবার তপুর দিকে তাকালো রেণুকা। তপু এখনো ঘুমাচ্ছে। বিছানা ছেড়ে উঠে বাইরের ঝলমলে আলো ফুটছে। বৃদ্ধা ঘরের দাওয়ায় বসে মুখে পানি দিয়ে কুলকুচি করছে। রেণুকা এবার তপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বিছানায় ছেড়ে বৃদ্ধার কাছে গিয়ে দাঁড়ালো। বৃদ্ধা রেণুকাকে দেখে সামান্য হেসে উঠে বলল, কিরে মেয়ে, রাতে ঠিকঠাক ঘুম হয়েছিল তো? তোর পোলাটা উঠে নেই এখনো? রেণুকা জবাব দিল, না ফুপু। আচ্ছা, মিরাজ ভাই কখন আসবে? তোমাকে কিছু বলে গেছে? আমারে তো কিছু বলে নেই। আসবে কতক্ষণ? বাচ্চাটারে ঘুম থেকে তুইলা কিছু খাওয়াই দে। দুধ তো নাই, তোর বাচ্চা শুকনো খাবার খায়? রেণুকা অসহায়ের মতো মাথা নাড়িয়ে না সূচক উক্তি দিতে বৃদ্ধা বলল, ছাতু খায়, ঘরে ছাতু আছে, খেজুর গুড় দিয়ে মাখাই দে, দেখ খাই কিনা। আর তোর জন্য বাড়িতে দুখানা রুটি রাখছি, ওই নলেন গুড় মাখাইয়ে খাইয়ে নে। আমি বয়স্ক মানুষ, এর বেশি কিছু জোগাড় করতে পারি নাই রে মেয়ে। রেণুকা শুকনো শুকনো ঠোঁট জোড়ায় করে হাসি ফুটিয়ে বৃদ্ধার প্রতি কৃতজ্ঞতা স্বরে নতজানু হয়ে বলল, পর হয়ে এই অভাগীর জন্য যা করেছে সেই ঢের। আপন মানুষগুলোও তো মুখ ফিরিয়ে নিয়েছে। এখন বাচ্চাটারে তুইলা দুজনে খাইয়ে নে। আমি একটু দেখি নদীর পাড় থেকে কয়েকটা তরতাজা কচুর পাতা কেউ তুলে আনি। কথাগুলো বলে বৃদ্ধা এক হাতে লাঠি, অন্য হাতে বাঁশের ছোট্ট একটা ঝুড়ি নিয়ে নদীর তীরে শাক পাতা তুলতে চলে গেল। রেণুকা তপুকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে দিয়ে খেজুরের গুড় দিয়ে মাখানো জবের ছাতু খাইয়ে দিল। তারপর মা ছেলে দুজনে কোনো রকম সকালের প্রাতরাশ সেরে মিরাজের আসার অপেক্ষায় পথ চেয়ে বসে রইল। মিনিট বিশেক পর বৃদ্ধা ঝুড়ি থেকে ভর্তি শাক পাতা নিয়ে এসে উপস্থিত হলো। আবার শাক ভর্তি ঝুড়িটা দেওয়ার একটা উঁচু ঢিপির উপর রেখে রেণুকাকে বলল, কিরে মেয়ে, এগুলো খাস তো আবার? মিরাজ তো কইছে তুই মুন্সিবাড়ির বউ, এসব শাক পাতা মুখে উঠবে তো? রেণুকা একগাল হেসে বৃদ্ধার পাশে বসে বসে শাকের ঝুড়িটা নিজের দিকে টেনে নিয়ে বলল, যতদিন মুন্সির বাড়ি বউ আর মোল্লার বাড়ির মেয়ে ছিলাম ততদিন ওসব মুখে রুচি না নিল, এখন ঠিক নেব। দাও, আমাকে দাও, আমি বেছে দিচ্ছি। বলে এই ঝুড়ির শাক পাতাগুলো বাছতে লাগলো রেণুকা। দাওয়ার একপাশে তপু চুপটি করে বসে আছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তপু তেমন খুব একটা কথা বলেনি মায়ের সাথে। দুধ না পেয়ে বায়না করে কান্নাকাটিও করেনি। হয়তো নতুন পরিবেশে নতুন মানুষকে দেখে খানিকটা ইতস্তত আর সসন্তুষ্ট হয়েছে। দাওয়াইয়ে বসে পড়তে অদূরে কাশবনের ঝোপটার দিকে তাকিয়ে আছে ছোট্ট তপু। দূর থেকে সাদা কাশবনের ঝোপটাকে দেখে মনে হচ্ছে সবুজের বুকে একগুচ্ছ মেঘপুঞ্জ, হাওয়া যেন মাদলের সাপের মতো ফনা তুলে তুলে দুলছে। তপু ভাঙা ভাঙা গলায় বলল, মা, নানিমা কোথায়? ওটাকে? বৃদ্ধা তপুর ভাঙা ভাঙা মায়া মাখানো কথা শুনে একমুখ হাসি নিয়ে দিয়ে বলল, ওরে মেয়ে, তোর পোলাটা দেখে ভারী মিষ্টি কথা কইয়া কথা কয়। হ্যাঁ গো ছেলে, আমি তোমার নানি হই গো। তার নানি তো দেখতে অনেক সুন্দর, এমন তো জরাজীর্ণ নয়। তপু ছোট্ট মাথায় বৃদ্ধার কথা মনে ধরতে না পেরে মায়ের দিকে একবার মুখ তুলে তাকায়। রেণুকা ছেলেকে কাছে টেনে নিয়ে আদরে গেলে, উনিও তোমার নানি হয়? নানি বলো নানি। তপু কোনো কিছু বলে না। বৃদ্ধার দিকে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দাওয়া থেকে নেমে গিয়ে দাঁড়ায় নদীর থেকে খানিকটা দূরে একটা উঁচু ঘাসের ঢিপির উপর। রেণুকা ব্যস্ত ভরে তপুকে সাবধান করতে বলে বলে, বাবু, ওদিকে যাস না, ওদিকে নদীর পানি আছে, পড়ে যাবি। সকাল গড়িয়ে দুপুর, মিরাজ বা শ্বশুরবাড়ির কেউ তাদের খোঁজ পর্যন্ত এখনো আসেনি। এদিকে বৃদ্ধা তুলে আনা শাক, নদীর তীরে শাক পাতা আর কিছু খানিকটা গরম চাল পানিতে বসিয়ে দিয়ে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে রেণুকা। ভাত হাঁড়ি থেকে হয়ে গেলে রেণুকা হাঁড়ি থেকে অল্প কিছু গরম ভাত একটা বাটিতে তুলে নিয়ে খানিকটা লবণ আর সরিষার তেল মাখিয়ে খাইয়ে দিতে গেল তপুকে। তপুর মুখে শুকনো ভাত তুলে দিতে গিয়ে রেণুকার চোখ জোড়া জলে ভরে গেল। অদৃষ্ট বুঝি এও লেখা ছিল? তপুর এসব খেতে ভীষণ কষ্ট হচ্ছে, কোনোভাবে মুখে নিতে চাইছে না ছেলেটা। রেণুকার বোঝার বয়স হয়েছে, সে পরিস্থিতির সাথে সবটা মানিয়ে নিতে পারলেও তবু ছোট বাচ্চা, ও কি আর অত শত বোঝে? ছেলেটার জন্য রেণুকার বুকটা ফেটে যাচ্ছে। এটুকু একটা বাচ্চা ছেলেকে তার জন্য কত কষ্ট সহ্য করতে হচ্ছে। মা হয়ে ছেলের কষ্টের লাভক্ষেপের পরিবর্তে আর কারণ হয়ে দাঁড়িয়েছে। তপুকে কোনো রকম খাইয়ে দিয়ে রেণুকা নিজেও
কষ্ট দৃষ্ট দুবার মুখে দিয়ে দুপুরে আহার সেরে নিল। দুপুরের পর মুন্সিবাড়ির কাজের লোক এসে গামলা ভর্তি খাবার আর তরকারি সহ তপুর জন্য গরুর দুধ আর দোকানের কয়েক পদের খাবার নিয়ে উপস্থিত হলো নদীর তীরে কুড়েঘরটায়। রেণুকা ভেবেছিল হয়তো বাবার অভিমান কমেনি দেখে ও বাড়ির কাউকে পাঠায়নি, কাজের লোক পাঠিয়েছে তাদেরকে নেওয়ার জন্য। কিন্তু লোকটা যা বলল তা শুনে রেণুকার মুখ থেকে মুহূর্তের হাসির বিলীন হয়ে গেল। শ্বশুরিমা তার শ্বশুরকে মানাতে অক্ষম হয়েছে। মুন্সি সাহেব কোনোভাবে তাদেরকে ও বাড়িতে জায়গা দিবেন না বলে সাফ সাফ জানিয়ে দিছে। তাই শাশুড়ি জামিলা বিবি সবার অগোচরে কাজের লোকে এগুলো পাঠিয়ে দিয়েছে তাদের জন্য। সবটা শুনে রেণুকার মুখটা চুপসে হয়ে বেলুনের মতো হয়ে গেল। হায় খোদা, এবার সে কোথায় যাবে, কার কাছে যাবে? এভাবে একজন অপরিচিত মানুষের বাড়িতে না হয় একটা দুটো রাত, বড়জোর 1 সপ্তাহ থাকলো। কিন্তু তারপর কাজের লোকগুলো খাবারগুলো দিয়ে চলে গেল। রেণুকা গরুর দুধ গরম করে কেক দিয়ে খাইয়ে দিল তপুকে। দুপুর গড়িয়ে বিকাল এলো, তারপর মিরাজ এলো না দেখে এবার রেণুকার খানিকটা চিন্তা হতো। মিরাজ ভাই কি তাহলে তাদেরকে এমন অসহায় অবস্থায় ফেলে রেখে বাকিদের মতো মুখ ফিরিয়ে নিল? শেষ আসার প্রদীপটাও কি যে শেষ বিকেলের অস্তগামী সূর্যের মতো ডুবি ডুবি করে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে? সারাদিন পর সন্ধ্যার সময় মিরাজ এলো রেণুকাদের খোঁজে। মিরাজকে দেখতে পেয়ে একজন জলমগ্ন ব্যক্তি ডুবে যাওয়া সময়ে যেমন চোখের সামনে যা পায় সেটাই ধরে আঁকড়ে বাঁচতে চায়, রেণুকাও ঠিক তেমনভাবে মিরাজকে দেখতে পেয়ে ছুটে গেল তার কাছে। গিয়ে একরকম পায়ের কাছে আছড়ে পড়ল। মিরাজ ভাই, আপনি এসেছেন? মিরাজ ভাই, আমার যে আর কেউ রইল না। দুপুরে ও বাড়ি থেকে লোক পাঠিয়েছে, বাবা কোনোভাবে আমাকে তার বাড়িতে জায়গা দিবেন না বলে দিয়েছে। ছোট ছেলেটাকে নিয়ে এখন কোথায় যাব বলতে পারেন? একটা পথ বলে দেন না ভাই। মিরাজ রেণুকার মনের বেগতিক অবস্থা বুঝতে পেরে রেণুকাকে তুলে দাঁড় করলো। মায়ের কান্না দেখে দাওয়ায় দাঁড়িয়ে তবুও কাঁদছে। তুমি এভাবে ভেঙে পড়লে যে ছেলেটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। তোমাকে শক্ত হতে হবে। যার কেউ নেই তার জন্য উপরওয়ালা আছেন, তার উপর বিশ্বাস রাখো। তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বার করে দেবেন। সকালে একবার আসবো ভেবেছিলাম, কিন্তু জরুরি কাজে পড়ে যাওয়ায় আর আসতে পারিনি। বিকালে কাজ শেষ করে কিছু বাজার সদাই আর তোমার জন্য কয়েকটা নতুন কাপড় কিনে এনেছি। যতদিন না কোনো কিছুর একটা ব্যবস্থা হয় ততদিন একটু কষ্ট করে ম্যানেজ করে নাও বোন। আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করতে পারি কিনা। কথাগুলো বলে মিরাজ আর তার হাত ধরে ব্যাগ ব্যাগ দুটো রেণুকার দিকে তাকিয়ে দিল। রেণুকা ছলছল চোখে একবার মিরাজের দিকে তাকিয়ে তারপর ব্যাগ দুটো নিজের হাতে করে নিল। চিন্তা করো না, আমি আসি তো। যেভাবে হোক তোমার একটা ব্যবস্থা করে দিব আমি। রেণুকাকে আশ্বাস দিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকার পর বিদায় হলো। মিরাজ আবার চলে গেল। রক্তিম সূর্যটা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে নদীর ওপারে উঁচু নিচু জমির আড়ালে মিরাজ একটা সময় মিলিয়ে গেল। রেণুকা মিরাজের দেওয়া ব্যাগ দুটো হাতে ধরে আকাশের দিকে মুখ তুলে তাকালো। দিনের আলো তখন প্রায় শেষের দিকে। তারপর মনে মনে বলল, হে সর্ব দুনিয়ার মালিক, তোমার এই অধম বান্দির অদৃষ্টে আর কি কি লিখে রেখেছ তুমি। রেণুকা, প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিউ খুব ডাউন, প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন।